আসসালামু আলাইকুম। কোহিনুর আক্তার, আপনি যে আপনার সমস্যা বলছেন যে আপনার বেবির ডেলিভারি হয়েছে অর্থাৎ সিজারিয়ান সেকশনের মাধ্যমে ১ মাস ৮ দিন আগে। আর পেটে যখন বাচ্চা ছিল তখন থেকেই পেটে ব্যথা ছিল এবং সেই অবস্থায় আপনি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে শনাক্ত হয় যে পিত্তথলিতে পাথর আছে। তাই তো? এখন আমি বিষয়টা বুঝিয়ে বলতেছি। কি ঘটনাটা ঘটছে, ঠিক আছে? একটু ছবির দিকে তাকান তাহলে আপনি বুঝতে পারবেন। এটা হলো লিভার, ঠিক আছে? মানবদেহের সবচেয়ে বড় সলিড অর্গান। আপনি কি দেখতে পারতেছেন? মানবদেহের সবচেয়ে বড় সলিড অর্গান, এটি গড়ে প্রতিদিন ১ লিটারের মতো পিত্তরস তৈরি করে। পিত্তরসের রং হলো কি হলুদ কালার, ঠিক আছে? এই পিত্তরসটা এই পিত্তনালী হয়ে খাদ্যনালীতে আসে, কিন্তু এই রসটা সরাসরি লিভার থেকে খাদ্যনালীতে না গিয়ে কিছু সময়ের জন্য পিত্তথলিতে জমা থাকে। আমরা যখন খাবার গ্রহণ করি তখন সেই খাবার হজম করার জন্য এই রসটা দরকার হয়, তখন পিত্তথলি স্কুইজ করে এই রসটা আবারও নালীর মাধ্যমে খাদ্যনালীতে পাঠাই দেয়। এখন আমাদের মা বোনেরা যখন প্রেগনেন্সি কন্ডিশনে থাকেন অর্থাৎ কনসিভ করেন বা পেটে বাচ্চা আসে, তখন তাদের শরীরে দুটো হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। একটা হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, সব মেয়েদেরই সারা ওয়ার্ল্ড ওয়াইড। এই দুইটা হরমোন অনেক মেয়েদের ক্ষেত্রেই একটা সমস্যা তৈরি করে। সেটা কি? পিত্তথলিতে ছোট ছোট বালুকণার মতো তৈরি করে বা পাথর তৈরি করে। কেন তৈরি করে? ওই যে বলছিলাম যে দুইটা হরমোন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, এই দুইটা হরমোন এই পিত্তথলির ফাংশনটা কমিয়ে দেয়। অর্থাৎ ও যে পরিমাণে কাজ করার কথা, পুরো সংকোচনের মাধ্যমে রসটা বের করে দেওয়ার কথা, কিন্তু পুরোটা বের করতে পারে না, কিছু কিছু রস রয়ে যায়। এর ফলে পিত্তথলিতে যে জমা রস, তার ভিতর থেকে কোলেস্ট্রল বা ফসফোলিপিড এগুলো তলানি আকারে এই নিচের দিকে একটু একটু করে জমতে থাকে, যেটা পরবর্তীতে পাথর আকারে ধারণ করে। ২ নম্বর কারণ হলো পিত্তথলির ভিতরে যে পিত্ত রস থাকে সেখানে দুইটা পদার্থ খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিপিড বা কোলেস্ট্রল, আর একটা হচ্ছে পিত্ত লবণ। পিত্ত লবণ সঠিক মাত্রায় বা বেশি থাকা ভালো, কিন্তু এই ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন এই পিত্ত লবণের মাত্রা কমায় দেয়। যখনই লবণের মাত্রা কমে যায় তখন কোলেস্ট্রল বা লিপিড যেটাই বলি না কেন সেটি তলানি আকারে এই পিত্তথলিতে জমতে থাকে। আবার উল্টো দিকে এই হরমোনটা আর একটা সমস্যা করে, সেটি হলো পিত্তথলিতে যে পিত্ত রস থাকে সেই রসের ভিতরে যে লিপিড বা কোলেস্ট্রল থাকার কথা তার মাত্রা বাড়াই দেয়। এই দুইটা হরমোন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন সবগুলো সমস্যাই তৈরি করে। একটা হচ্ছে পিত্তথলিকে সঠিকভাবে কাজ করতে দিচ্ছে না, পিত্ত লবণের মাত্রা কমাই দিচ্ছে, কোলেস্ট্রলের মাত্রা বাড়াই দিচ্ছে। অর্থাৎ যতগুলো কারণ পিত্তথলিতে পাথর হওয়ার জন্য দায়ী, সবগুলো কারণেই এই দুইটা হরমোন করে দিচ্ছে। এ কারণেই আমরা দেখি যে মহিলাদের শরীরে সবচেয়ে বেশি এই রোগটা হয়, অর্থাৎ পিত্তথলিতে পাথর হয়। এবং সবচেয়ে কোন সময় বেশি হয়? যখন তারা প্রেগনেন্সি বা কনসিভ করে। এ বাদেও অন্যান্য সময়েও হয়, না হওয়ার পরেও হতে পারে, আগেও হতে পারে, কিন্তু মেয়েদের শরীরেই বেশি হয় যেহেতু তাদের শরীরে এই হরমোন দুইটা থাকে। ছেলেদের শরীরে এই হরমোন দুইটা থাকে না বললেই চলে, যে কারণে তাদের এই পিত্তথলিতে পাথরের সম্ভাবনা খুবই কম হয়, বাট খুবই কম। ক্লিয়ার? এখন আপনার সমস্যাটা নিয়ে একটু আলোচনা করি। আপনারও কিন্তু ওই একই রকমভাবে এই পাথর হয়েছিল। প্রথম দিকে যখন ব্যথা হয়, পিত্তথলির পাথরের ব্যথা হয়, কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে আমি রিপোর্ট দেখলাম আপনার বেবি ডেলিভারি হওয়ার ঠিক ২ মাস আগে ছোট ছোট ২-৩টা পিত্ত পাথর নিচের দিকে নেমে আসছে, এসে খাদ্যনালীতে চলে গেছে। সমস্যা হলো এই পিত্ত নালীটা, এখান থেকে একটু খেয়াল করেন, এই পিত্ত নালীটা সরাসরি কিন্তু খাদ্যনালীতে আসে না, অন্য আরেকটা অর্গানের ভিতর থেকে আসে। এই যে অর্গান যেটা দেখছেন এটার নাম হলো প্যানক্রিয়াস। এটার নাম কি? প্যানক্রিয়াস। এই পিত্তনালীর শেষ অংশটা প্যানক্রিয়াসের হেড রিজিয়ন বা মাথার ভিতর দিয়ে খাদ্যনালীতে আসে। ফলে যেটা হয়, যখন পিত্তথলি থেকে আসা কোনো পাথর পিত্তনালীর ভিতর দিয়ে খাদ্যনালীতে যায়, তখন এই পাথরগুলো প্যানক্রিয়াসের যে আরেকটা নালী আছে, প্যানক্রিয়াসের নালী, সেই নালীতেও ট্রমা বা ফ্রিকশন বা ঘর্ষণ হয়। ফলে এই প্যানক্রিয়াসটা ফুলে ওঠে। কি হয়? প্যানক্রিয়াসটা ফুলে ওঠে, যেটাকে বলা হয় অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। আপনারও সেই সমস্যাটা হয়েছিল, যে কারণে আপনি হসপিটালে ভর্তি ছিলেন, 3 দিন না খাওয়াই রাখছিল, শিরাপথে ঔষধ দেওয়া হয়েছিল। এটা কিভাবে বোঝা যায়? তখন ব্লাডের 2টা পরীক্ষা করা হয়, সিরাম অ্যামাইলেজ এবং লাইপেজ দুটোই আপনার বেড়ে গিয়েছিল, এবং তখন আল্ট্রাসাউন্ডেও অনেকটা বোঝা যায়। তখন কি হয়? এই প্যানক্রিয়াসটা ফুলে অনেক বড় হয়ে গেছে। তাহলে এখন আপনার কাজটা কি? এখনো আপনার ডেলিভারির পরে সেই ব্যথা এখনো আছে, আপনি যেটা বলছেন। তাহলে এখন প্রথম কাজ হচ্ছে পিত্তথলিটা ফেলে দেওয়া ল্যাপারোস্কোপির মাধ্যমে। ল্যাপারোস্কোপি অর্থাৎ পেট ছিদ্র করে পিত্তথলিটা ফেলে দিলে আশা করি সমস্যাটার সমাধান হয়ে যাবে। কিন্তু আপনি আরও একটা বিষয় জানতে চেয়েছেন যে আপনার পিত্তথলি যদি আমি এখন ফেলে দেই তাহলে কি ভবিষ্যতে আর ব্যথা হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না? সেখানে দুটো বিষয় আছে। গবেষণায় যেটা বলে যে যদি পিত্তথলির পাথর দিয়ে কারো প্যানক্রিয়াটাইটিস একবারের বেশি হয়, একাধিকবার হয়, অর্থাৎ 2 বার বা তার বেশি, সেই প্যানক্রিয়াটাইটিসটা সারা জীবন থেকে যাবে। সেটি মেডিসিন, খাদ্যাভ্যাস পরিবর্তনের মাধ্যমে কন্ট্রোলে রাখতে হবে। কিন্তু এই পিত্তথলির পাথর দিয়ে যদি কারো প্যানক্রিয়াটাইটিস একবারের জন্য হয়, তারপরে যদি তার পিত্তথলিটা ফেলে দেওয়া হয়, আশা করা যায় তার ভবিষ্যতে আর প্যানক্রিয়াটাইটিসের সমস্যা থাকবে না বা হবে না। ক্লিয়ার? এখন আমরা তো বুঝতে পারতেছি না যে ওনার পরবর্তীতে যে ছোট ছোট ব্যথা হচ্ছে বা হালকা ব্যথা হচ্ছে সেটি প্যানক্রিয়াটাইটিসের কারণে কি কারণে না। কারণ
নেক্সট যে পরীক্ষাগুলো অ্যামাইলেজ লাইপেজ করা হয়েছে সেগুলো সবই নর্মাল আসছে। সুতরাং আমরা ধরে নিতে পারি যে ওনার একবারই প্যানক্রিয়াটাইটিস হয়েছিল এবং সেটি পিত্তথলির পাথর দিয়ে, সে কারণে আমরা পিত্তথলির পাথর বা ল্যাপারোস্কোপিক সার্জারিটা রিকমেন্ড করতেছি। কিন্তু এটা গ্যারান্টি দেওয়া যাবে না তার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না বা থাকবে না বা তার প্যানক্রিয়াটাইটিস হবে না। কথা ক্লিয়ার? হয়তোবা পিত্তথলি পাথর দিয়ে আর সমস্যা হবে না, সেই সমস্যাটা চলে যাবে, কিন্তু তার প্যানক্রিয়াটাইটিসটা আবারও থাকতেও পারে বা আবার হতেও পারে। বলছিলাম যে যদি একবার জীবনে হয়ে যায় তাহলে আর ওনার হবে। ক্লিয়ার? তাহলে আপনার কি বুঝতে পারলেন? অপারেশন দরকার কি দরকার না? করে নেওয়াটাই বেটার। ক্লিয়ার?